আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই কারশফ থিওরেমের প্রতিপাদনটা কেন করাচ্ছি? কারণ কারশফ থিওরেমের প্রতিপাদনটা পরীক্ষায় আসে। হ্যাঁ, এই থিওরিটা পরীক্ষায় আসে। থিওরিটা কি রকম? থিওরিটা হচ্ছে চিত্র সহ কারশফের সূত্র ব্যাখ্যা দাও। হ্যাঁ, চিত্র সহ প্রশ্নটা এভাবে আসে পরীক্ষায়। চিত্র সহ কারশফ থিওরেমের বা কারশফ সূত্রের কারশফ থিওরেমের বা সূত্রের সূত্রের ব্যাখ্যা দাও বা প্রতিপাদন করো। হ্যাঁ, তো এটা আমাদের বলতে পারে, এইভাবে প্রশ্নে আমাদের দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা কাজ করব, শুরুতে আমরা 1 নাম্বার একটা পয়েন্ট দিলাম। ধরো উত্তরে 1 নাম্বার একটা পয়েন্ট দিয়ে লিখলাম কারশফের প্রথম সূত্র বা কারশফের কারেন্ট ল। ঠিক আছে, কারশফের প্রথম সূত্র বা কারশফের কারেন্ট ল। কারশফের প্রথম সূত্র বা কারশফ কারেন্ট ল। কারশফ কারেন্ট ল, কারশফ কারেন্ট ল বা কারশফ কারেন্ট সূত্র। হ্যাঁ, এভাবে তোমরা লিখতে পারবা। তো বিজ্ঞানী রবার্ট বুস্তম কারশফ, ইনি একজন জার্মানি বিজ্ঞানী। তো ইনি হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের উপরে একটা সূত্র প্রতিপাদন করে গেছেন বা একটা সূত্র প্রতিষ্ঠা করে গেছেন, যেই সূত্রটা হচ্ছে কারশফের প্রথম সূত্র। এই বিজ্ঞানী আবার দুইটা সূত্র প্রতিপাদন করছে, একটা হচ্ছে কারশফের প্রথম সূত্র, আরেকটা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের প্রথম সূত্রটা হচ্ছে কারশফস কারেন্ট ল। কারশফস কারেন্ট ল, যেটাকে আমরা ইংরেজিতে সংক্ষেপে বলবো কেসিএল। কেসিএল, কারশফস কারেন্ট, আর একটা হচ্ছে ল, কারশফস কারেন্ট ল, কারশফস কারেন্ট সূত্র। ঠিক আছে, তো সেই কেসিএলটা আমরা আগে ব্যাখ্যা করব। ঠিক আছে, তো কারশফ কারেন্ট ল বা কারশফের প্রথম সূত্রটা আসলে কি বলছে সেটা একটু তোমরা জানবা, তারপর হচ্ছে তার ব্যাখ্যাটা তোমরা দেখবা। দেখো, কোন বৈদ্যুতিক নেটওয়ার্কে বা কোন বৈদ্যুতিক সার্কিটে বা কোন বৈদ্যুতিক নেটওয়ার্কে কোনো একটি বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল কি হয়? শূন্য হয়। তাহলে আমরা এখানে লিখি কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের কোন বিন্দুতে মিলিত কারেন্ট সমূহ মানে বুঝতেছো? কারেন্ট সমূহ মানে একের অধিক কারেন্ট থাকবে। হ্যাঁ, কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের কোন বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। বীজগাণিতিক ফল কি হবে? শূন্য হবে।
সো এবার আমরা এই কথার ব্যাখ্যাটা দেখবো বা এই কথার অংশটা আমরা ভেঙে দেখবো যে আসলে কোন একটা বৈদ্যুতিক সার্কিটের মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হবে কিভাবে, সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা আরেকটা স্লাইড নিচ্ছি। তো ধরলাম এখানে একটা বিন্দু, এটা কিন্তু তোমাদের উত্তরের মধ্যেই কিন্তু থাকবে। হ্যাঁ, তোমরা উত্তরেও এইভাবে দিবা যে এখানে একটা বিন্দু, এই যে বিন্দুটা দিয়ে দিলাম, এই যে একটা বিন্দু, এই বিন্দুতে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে কারেন্ট আসতেছে যাচ্ছে, কারেন্ট আসতেছে যাচ্ছে। ধরো যে এখানে একটা কারেন্ট আসতেছে, একটা কারেন্ট আসতেছে, আবার এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, আবার এখান দিয়ে একটা কারেন্ট আসতেছে, আবার এদিক থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, আবার এদিক থেকে কারেন্ট আসতেছে, আবার ধরো এদিক থেকেও কারেন্ট আসতেছে। দেখো খেয়াল করো, এই যে একটা বিন্দু, এই বিন্দুটাকে ঘিরে এই বিন্দুটাকে ধরলাম সার্কিটের একটা বিন্দু বা নেটওয়ার্কের একটা বিন্দু, এইটা এই বিন্দুটা। তো ধরলাম এখানে একটা কারেন্ট আসতেছে, I1 কারেন্ট আসতেছে, I2 কারেন্ট আসতেছে, I3 কারেন্ট বের হয়ে যাচ্ছে, আবার I4 কারেন্ট বের হয়ে যাচ্ছে, আবার I5 কারেন্ট আসতেছে, আবার ধরলাম যে এটাকে আচ্ছা এতগুলো কারেন্ট না ধরি, তোমাদের হিজিমিজি হয়ে যাবে, বুঝতে একটু অসুবিধা হবে, এতগুলো কারেন্ট না ধরি, এই যে জাস্ট এতটুকু ধরলাম কারেন্ট। এই যে খেয়াল করো, এখানে আমার I1 কারেন্টটা কি করতেছে, আসতেছে, কিন্তু মানে প্রবেশ করতেছে, আমার এই বিন্দুতে কি করতেছে, প্রবেশ করতেছে, এই কারেন্টটা আমার প্রবেশ করতেছে I1 কারেন্ট। আবার এখানে I2 কারেন্টটা কি করতেছে, প্রবেশ করতেছে, তাই না? কারেন্টের দিকের দিকে খেয়াল করো, কারেন্টের দিক খেয়াল করো, কারেন্টের দিক কি করতেছে, এই বিন্দুতে প্রবেশ করতেছে। আবার এই বিন্দু থেকে কিন্তু এই যে বের হয়ে যাচ্ছে, দেখো এই যে এখানে দেখো, এই যে বের হয়ে যাচ্ছে, কোন কারেন্ট বের হয়ে যাচ্ছে, I3 কারেন্ট বের হয়ে যাচ্ছে। আবার এখান থেকে দেখো এই দিক দিয়ে আবার I4 কারেন্ট বের হয়ে যাচ্ছে, আবার I5 কারেন্ট আবার প্রবেশ করতেছে, তাই না? তো এতটুকু আশা করি বুঝতে পারছো যে একটা বিন্দুতে একের অধিক কারেন্ট বা কারেন্ট সমূহ প্রবেশও করতেছে, বের হয়ে যাচ্ছে, তাই না? তো ওখানে যে আমরা বললাম, এখানে যে আমরা বললাম যে কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের কোন বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হবে, তাহলে আমরা এই কথাটা এখানে প্রমাণ করি। দেখো দেখো তাহলে এখানে আমরা এই কথাটা প্রমাণ করি, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি যে এখানে যেভাবে লিখতে এইভাবে তোমার পরীক্ষা লিখবা। এখানে একটি বিন্দুকে এখানে তোমরা ধরতে পারো, বা ও বিন্দু বা এ বিন্দু বা বি বিন্দু, যে কোনো একটা বিন্দু ধরতে পারো এটাকে। হ্যাঁ, আমি জাস্ট লিখলাম যে এখানে একটি বিন্দুতে এখানে একটি বিন্দুতে আগত, হ্যাঁ আগত মানে প্রবেশ করছে আর কি, আসতেছে, আগত কারেন্ট সমূহ কি কি এখানে বলতো, কি কি কারেন্ট আসতেছে, I1 কারেন্ট, তারপর I2 কারেন্ট, তারপর I5 কারেন্ট, তাই না? এবং নির্গত কারেন্ট সমূহ কি কি এখানে দেখো তো, নির্গত কারেন্ট সমূহ কি কি, I3, তারপর I4, তারপর এই দুইটাই, তাই না? I3 আর I4, এই দুইটা কারেন্ট নির্গত হচ্ছে। আচ্ছা, তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি, দেখো অর্থাৎ আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি দেখো, অর্থাৎ আমাদের যে কারেন্ট গুলো আগত হচ্ছে, কি কি কারেন্ট, I1 প্লাস I2 প্লাস I5, এই কারেন্ট গুলো এখানে আগত হচ্ছে, তাই না? I1 I2 I5। তো আমরা একটু সিকোয়েন্স অনুযায়ী জাস্ট একটু সাজাই লিখি। দেখো I1 I2 লিখলাম, তারপর এবার লিখবো আমরা I3। তো I3টা কিন্তু আগত কারেন্ট না, I3তে কিন্তু নির্গত কারেন্ট, দ্যাটস ওয়াই এখানে মাইনাস হবে। মাথায় রাখবা, যে কারেন্টটা বের হয়ে যাবে সেই কারেন্টটার সামনে মাইনাস হবে, এক কথায় শেষ। যে কারেন্টটা মানে নির্গত হবে বা বের হয়ে যাবে সেই কারেন্টের সামনে মাইনাস হবে, আর যে কারেন্টটা প্রবেশ করবে সেই কারেন্টের সামনে হবে প্লাস। দেখো না এদের সামনে প্লাস আছে, ওকে, তাহলে এখানে প্লাস। তারপর খেয়াল করো I4 কারেন্টটা কিন্তু বের হয়ে যাচ্ছে, যার কারণে এখানেও মাইনাস।
তারপর প্লাস I5 কি প্রবেশ করতেছে, যার কারণে সামনে প্লাস। ওকে ফাইন, তাহলে এর বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে, যেটা আমরা আগের স্লাইডে জেনে এসেছি। দেখো, কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের কোন বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের, এই কথাটাকে বোঝার ট্রাই করো। কোন বিন্দুতে মিলিত কারেন্ট সমূহ, মিলিত, এই যে কোন বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। তাহলে আমাদের দেখো তো, এই বিন্দুতে, এই যে একটি বিন্দু, এই বিন্দুতে মিলিত হয়েছে, দেখো এই বিন্দুতে মিলিত কারেন্ট সমূহ, এই বিন্দুতে মিলিত কারেন্ট সমূহ কি কি? এই বিন্দুতে মিলিত কারেন্ট সমূহ হচ্ছে I1, I2, I5, এখানে হচ্ছে I3 আর I4। তাহলে এই যে I1, I2, I5 এগুলো হচ্ছে আগত কারেন্ট, দ্যাটস ওয়াই এদের সামনে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করেছি। আর I3, I4 হচ্ছে নির্গত কারেন্ট, মানে বের হয়ে যাচ্ছে, যার সামনে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি। এবং এদের বীজগাণিতিক যোগফল কি হবে? বীজগাণিতিক যোগফল হবে শূন্য। ঠিক আছে, তো যখন শূন্য হয়ে গেল, তাহলে এখন খেয়াল করো এখানে কি করতেছে একটু দেখো। I1, I2, এই যে I1, I2 প্লাস, এটা ঠিক রাখলাম, হ্যাঁ। এখানে যে মাইনাস আছে, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে, তাহলে মাইনাস I3 হচ্ছে, মাইনাস I3 হচ্ছে। তারপর দেখো এই প্লাস মাইনাসে কি হচ্ছে? মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস I4, তারপর প্লাস I5 ইকুয়াল 0। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখো তো, আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? I1, I2 আর I5, এখানে যেহেতু এগুলো প্লাস অবস্থায় আছে, তাহলে এগুলোকে এদিকে প্লাস অবস্থায় রাখি, হ্যাঁ, এদিকে এগুলোকে কি অবস্থায় রাখি? প্লাস অবস্থায় রাখি। তারপর এই যে ইকুয়াল আছে, ইকুয়াল 0, ইকুয়ালের পরে এই যে এখানে যে মাইনাস গুলো আছে, মাইনাস গুলোকে সমানের ওদিকে নিয়ে গেলে কি হবে? প্লাস হবে। তাহলে এখানে আমাদের I3 প্লাস I4। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন তোমরাই বলো যে এখানে I1, I2, I5, এই যে I1, I2, I5 এরা কি? আগত কারেন্ট। আর নির্গত কারেন্ট কি? I3, I4। তার মানে আমরা কারশফের সূত্র থেকে এটাও বলতে পারি যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, তাই না? তোমরাই বলো তো, তাই কিনা? এই যে খেয়াল করো, এখানে এই যে এগুলো হচ্ছে আমাদের কি? আগত কারেন্ট, আর এগুলো হচ্ছে নির্গত কারেন্ট, মাঝখানে কি? সমান। তাহলে আগত কারেন্ট সমান আমরা নির্গত কারেন্ট, এটাও বলতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটাও লিখি যে এই সাইডে লিখলাম, হ্যাঁ, এই শেষের লাইনটা আমি এই সাইডে লিখলাম। অতএব আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। অতএব আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, এই তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এতটুকুই জাস্ট আমাদের কারশফের প্রথম সূত্র, অর্থাৎ কারশফ কারেন্ট ল, কেসিএল এর ব্যাখ্যা শুরু হয়েছে কোথায়? এই যে এখান থেকে, এই যে উত্তর লিখছি এখান থেকে শুরু হয়ে গেছে, হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে, জাস্ট শেষ হয়ে গেল কোথায়? এই যে এখান থেকে শেষ। মাঝখানে কি ঘটলো বুঝতে পারছো? এর ব্যাখ্যাটাতে কি বুঝতে পারছো তোমরা? তাহলে কারশফের সূত্র থেকে দুইটা কথা আমরা বলতে পারি যে নেটওয়ার্কের বা সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট কি হবে? সমান হবে। সেটা কখন বুঝলাম? এই শেষে গিয়ে বুঝলাম যে আমাদের এই বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট কি? সমান। এই যে এই ইকুয়েশনটা দিয়ে বুঝলাম। আর কারশফের সূত্র, কারশফ কি বলে গেছেন? কারশফ বলে গেছেন যে একটি নেটওয়ার্কের কোন একটি বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম। এই যে প্রথম সমীকরণটাতে আমরা দেখেছি, দেখো খেয়াল করো, এই সমীকরণটাতে কিন্তু আমরা সেটা দেখেছি। ঠিক আছে, ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের কারশফের প্রথম সূত্র। এবার আসলো কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্র,
কারশফের দ্বিতীয় সূত্র বা কারশফের দ্বিতীয় সূত্র বা কারশফ ভোল্টেজ সূত্র, ভোল্টেজ সূত্র। এই বিজ্ঞানী একটা কারেন্টের সূত্র দেখাইছে, একটা ভোল্টেজের সূত্র দেখাইছে। তো আমরা কারশফের সূত্রটা দেখলাম, মানে কারেন্টের সূত্রটা আগেই দেখলাম, এটা আমরা ভোল্টেজের সূত্র দেখবো। হ্যাঁ, তো ভোল্টেজের সূত্র দেখার আগে একটা আমাদের সার্কিট নিতে অবলম্বন করে, হ্যাঁ, বা আগে ভোল্টেজের সূত্রটা আমরা লিখতে পারি। দেখো, আমরা ভোল্টেজের সূত্রটা আগে লিখি নেই। হ্যাঁ, এখানে আমরা লিখি যে কোনো ঘেরা বা বদ্ধ সার্কিটের এক বা একাধিক ভোল্টেজ বা ইএমএফ বলতে পারি, এক বা একাধিক ইএমএফ বা ভোল্টেজ ড্রপ দেখো, কোন ঘেরা বা বদ্ধ সার্কিটের এক বা একাধিক ইএমএফ বা এবং এখানে এবং দিতে হবে, এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। ঠিক আছে, দেখো, কোন ঘেরা বা বদ্ধ সার্কিটের মানে হচ্ছে সার্কিটটাকে অলওয়েজ ক্লোজ থাকতে হবে, মানে যে সার্কিটটা নিয়ে তুমি কাজ করবা সেই সার্কিটটা বন্ধ থাকতে হবে বা ক্লোজ থাকতে হবে, ওপেন থাকা যাবে না। তাহলে বলছে কোন ঘেরা বা বদ্ধ সার্কিটের এক বা একাধিক ইএমএফ, সরি এখানে ইএমএফ বানানটা ভুল হয়ে গেছে, দেখো ইএমএফ মানে কি? ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি ভাইয়া? ইলেকট্রোমোটিভ ফোর্সটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে বোঝাচ্ছে, মানে সোর্স থেকে যে ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে বোঝাচ্ছে। হ্যাঁ, সোর্সের ভোল্টেজটাকে এখানে কি বোঝাচ্ছে? ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে বোঝাচ্ছে। ঠিক আছে, তো তাহলে তোমরা কি এতটুকু বুঝছো যে আসলে এখানে কি বলছে? কোন ঘেরা বা বদ্ধ সার্কিটের এক বা একাধিক ইএমএফ, বা তোমরা বলতে পারো কোন ঘেরা বদ্ধ সার্কিটের সকল ইএমএফ, সকল এটাও বলা যায়, সকল মানে যত ইএমএফ আছে, হ্যাঁ সকল ইএমএফ সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের সকল ভোল্টেজ ড্রপের, এটা আমরা সকল ভোল্টেজ ড্রপ লিখি। সকল ইএমএফ সার্কিটের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপ এর বীজগাণিতিক যোগফল শূন্য হবে। এখন ঠিক আছে, এখন এখানে পরিপূর্ণ কথাটা লেখা আছে। দেখো, কোন ঘেরা বা বদ্ধ সার্কিটের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে।
ওকে, তো এটা হচ্ছে সূত্রটা, হ্যাঁ এটা জাস্ট সূত্রটা। এবার ব্যাখ্যাটা কিভাবে দিব? ব্যাখ্যাটা দিতে গেলে আমাদের একটা সার্কিট অঙ্কন করে নিতে হবে। তো সার্কিটটা আমরা অঙ্কন করে দেই। হ্যাঁ, খেয়াল করো। দেখো, এটা ভোল্টেজ ধরলাম V1, এটাকে ভোল্টেজ ধরলাম V2, এটা ধরলাম R1, এটাকে ধরলাম হচ্ছে R2, এটাকে ধরলাম হচ্ছে R3। ঠিক আছে, R1 R2 R3। ওকে ফাইন। আচ্ছা, তো এখন একটা জিনিস ভালোভাবে চিন্তা করো, যদি তুমি এই ভোল্টেজ সোর্সের এখান থেকে কারেন্ট যদি বের হয়, এই পজিটিভ টার্মিনাল থেকে যদি কারেন্ট বের হয়, মাথায় রাখবা সেই কারেন্টটা এই দিকে যাবে, ডিরেকশনটা আমার এদিকে দেখাবে অলওয়েজ। হ্যাঁ, কারেন্টের ডিরেকশন এদিকে দেখাবে। তাহলে এই কারেন্টে ধরি আমি I1 কারেন্ট। আবার এখানে V2 থেকে যদি আমার এই পজিটিভ টার্মিনাল থেকে যদি কারেন্ট বের হয়, তাহলে সেই কারেন্টটা হবে ধরো I2 কারেন্ট। ঠিক আছে, দুইটা কারেন্টের দুইটা ডিরেকশন। এই পজিটিভ টার্মিনাল থেকে একটা কারেন্ট বের হচ্ছে, যেহেতু এটা ভোল্টেজ সোর্স, এখানেও একটা ভোল্টেজ সোর্স, পজিটিভ টার্মিনাল থেকে একটা কারেন্ট বের হচ্ছে। ওকে, আচ্ছা। তারপর খেয়াল করো, যখন এই বিন্দুতে আসলো, এই বিন্দুটাকে ধরলাম আমি একটা এ বিন্দু। এই এ বিন্দুতে যখন কারেন্টটা আসলো, দুই দিক থেকে দুইটা কারেন্ট আসলো, তখন এর মধ্য দিয়ে, এ বিন্দুর মধ্য দিয়ে আবার এখানে একটা কারেন্ট বের হয়ে গেল, যে কারেন্টটাকে আমি ধরলাম I3 কারেন্ট। কি কারেন্ট? I3 কারেন্ট। ওকে, আচ্ছা। তো কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমাদের রেজিস্ট্যান্সের টার্মিনাল গুলো কোনটা পজিটিভ টার্মিনাল কোনটা নেগেটিভ টার্মিনাল, এইটা আমাদের চিহ্নিত করতে হবে কারেন্টের ডিরেকশন অনুযায়ী। তো কারেন্টের ডিরেকশনটা যদি আমার এদিকে দেখায়, খেয়াল করো, এই যে কারেন্টের ডিরেকশন আমার এদিকে দেখাচ্ছে, তার মানে আমার এইটা পজিটিভ টার্মিনাল আর এটা নেগেটিভ। আবার এদিকে খেয়াল করো, কারেন্টের ডিরেকশনটা আমার এদিকে দেখাচ্ছে, তার মানে এইটা পজিটিভ টার্মিনাল আর এইটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আবার কারেন্টের ডিরেকশনটা এদিকে দেখাচ্ছে, তার মানে এইটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। মনে রাখবা, কারেন্টের ডিরেকশন যেদিকে দেখাবে সেইটা পজিটিভ দিক, সেটা কি? সেটাই হচ্ছে আমার পজিটিভ। এটা বুঝতে পারছো? এতটুকু আশা করছি। হ্যাঁ, আচ্ছা। এবার আমরা একটু নামকরণ করবো সার্কিটটার। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটাকে ধরলাম বি পয়েন্ট, এটাকে ধরলাম হচ্ছে আমরা এই যেখানে তো আগে থেকে সি দিয়ে ফেলছি, এ দিয়ে ফেলছি, এটাকে আমরা সি পয়েন্ট ধরি, সি, এ বি সি। এটাকে ধরলাম হচ্ছে ডি, এ বি সি ডি, এটাকে ধরলাম ই। হ্যাঁ, আর মাঝখানে এটাকে ধরো এফ, এফ। আচ্ছা, তো এখানে এই সার্কিটটাকে আমরা তিনটা লুপে বিভক্ত করতে পারি। কয়টা লুপে? তিনটা লুপে। কেমনে ভাইয়া তিনটা লুপে আমরা এই সার্কিটটাকে ভাগ করতে পারি? এক কথায় সার্কিটটাকে তুমি কয়টা লুপে ভাগ করতে পারবা? তিনটা। সর্বপ্রথম তোমাকে যদি বলি, তুমি আমাকে বলবা যে এ থেকে শুরু করব। এর আগে ক্লাসে কিন্তু আমি লুপ শিখাইছিলাম। হ্যাঁ, তো এ থেকে যদি আমি শুরু করি, এ বি সি ডি ই এফ এ, মানে যেখান থেকে শুরু করবো সেখানে আবার ফিরে আসতে হবে। তাহলে আমি এ বি সি ডি ই এফ এ, এই লুপের মধ্যে যতগুলো ইএমএফ থাকবে এবং যতগুলো ভোল্টেজ ড্রপ থাকবে, এগুলোর বীজগাণিতিক যোগফল কি হবে? 0 হবে। সো তোমরা একটু খেয়াল করে দেখো যে আমার এই সার্কিটের মানে এই লুপের মধ্যে এ বি সি ডি ই এফ, এই লুপের মধ্যে আমরা কি পাচ্ছি? খেয়াল করো, এ বি সি ডি ই এফ এ লুপে, এ লুপে বা জাস্ট লুপে কি পাই? দেখো তো লুপে কি পাই আমরা? এই লুপে আমরা যেটা পাচ্ছি,
দেখো কি পাচ্ছি, একটা ইএমএফ পাচ্ছি এখানে V1। V1 হচ্ছে একটা কি ইএমএফ, মানে একটা ভোল্টেজ পাচ্ছি। হ্যাঁ, তারপর কি দেখো R1 রেজিস্ট্যান্স পাচ্ছি। R1 রেজিস্ট্যান্স পাওয়া মানে কি, যেখানে যেখানে রেজিস্ট্যান্স আছে সেখানে সেখানকার ভোল্টেজ ড্রপ বের হয়। আমরা জানি যেখানে যেখানে রেজিস্ট্যান্স আছে সেখানে সেখানে কি বের হয়, ভোল্টেজ ড্রপ বের হয়। তাহলে এখানে R1 এর ভোল্টেজ ড্রপ কি হবে, R1 এর ভোল্টেজ ড্রপ, খেয়াল করো আমরা জানি ভোল্টেজ V ইজ ইকুয়াল টু IR। তাহলে R1 এর ভোল্টেজ ড্রপ কি হবে, R1 এর ভোল্টেজ ড্রপ হবে আমার, যেহেতু ভোল্টেজ V ইজ ইকুয়াল টু IR, তাহলে R1 এর ভোল্টেজ ড্রপ হবে কারেন্ট I1 আর রেজিস্ট্যান্স R1, তাই না? কারেন্ট I1 আর রেজিস্ট্যান্স R1। তাহলে আমরা R1 এর ভোল্টেজ ড্রপটা কি পাচ্ছি, I1 R1, এটা পাচ্ছি তো ভোল্টেজ ড্রপ। আচ্ছা, তারপর যদি তোমাকে বলা হয় যে R3 এর ভোল্টেজ ড্রপ কি হবে, R3 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কোনটা, I2 কারেন্ট। তো এখানে আমরা বলতে পারি যে I2 R2, তাই না? একইভাবে আর এখানে যদি, আচ্ছা সরি, এটা তো R3 ছিল তাই না, এটা কি ছিল R3 ছিল, তাহলে R3 থাকার কারণে এটা হবে I2 R3, ঠিক আছে, I2 R3 হবে। ওকে, তো এবার R2 এর ক্ষেত্রে কি হবে, R2 এর ভোল্টেজ ড্রপ, হবে I3 R2, ঠিক আছে। তাহলে তিনটা ভোল্টেজ ড্রপ কিন্তু এখানে টোটালি, কিন্তু আমার যে লুপটা ABCDEFA, এই লুপের মধ্যে ভোল্টেজ ড্রপ কয়টা হয় দেখো তো, মাত্র ভোল্টেজ ড্রপ দুইটা, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R3, এই দুটা, ঠিক আছে, মাঝখানেরটা না কিন্তু, এই দুটা R1 এবং R3। আর ইএমএফ কয়টা পড়তেছে এখানে, ইএমএফ পড়তেছে দুইটা, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V2, দুইটা ইএমএফ পড়তেছে এখানে, ঠিক আছে। সো আমরা দেখো এবার খেয়াল করো ABCDEFA লুপে আমরা দেখি যে এখানে আমার ভোল্টেজ V1 ধরলাম, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার আছে, পজিটিভ নেগেটিভের একটা কি আছে ব্যাপার আছে। যে ব্যাপারটা হচ্ছে যদি তুমি এটাকে যদি ধরো নেগেটিভ, এটা যেহেতু স্মল মানে নেগেটিভ প্লেট বা নেগেটিভ টার্মিনাল, যার কারণে এটাকে ধরলাম নেগেটিভ আর এটাকে ধরলাম পজিটিভ, এই যে এটাকে ধরলাম কি পজিটিভ আর এটাকে ধরলাম নেগেটিভ, ঠিক আছে। তাহলে যদি তুমি মাথায় রাখবা, খুব ভালোভাবে মাথায় রাখবা, যদি তুমি প্রথম চিহ্ন নিয়ে কাজ করো তাহলে তোমাকে এই পুরো লুপের মধ্যে, সম্পূর্ণ লুপের মধ্যে প্রথম চিহ্ন নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে প্রথম চিহ্ন কি মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি প্লাস, আবার এখানে খেয়াল করো এখানে প্রথম চিহ্ন কি প্লাস, দ্বিতীয় চিহ্ন মাইনাস। আবার এদিক থেকে খেয়াল করো, এদিক থেকে দেখো তো, যদি তুমি এদিক থেকে এভাবে যাও, যদি তুমি এভাবে যাও, খেয়াল করো যে এ থেকে বি তে যাও, বি থেকে সি তে যাও, সি থেকে ডি তে যাও, ডি থেকে ই তে যাও, ই থেকে এফ এ যাও, এফ থেকে এ তে যাও, তাহলে দেখো আমরা এ থেকে যখন বি তে যাব তখন যদি আমরা দ্বিতীয় চিহ্ন ধরি প্লাস, তারপরে এখানে দ্বিতীয় চিহ্ন কি হবে মাইনাস হবে, এখানে দ্বিতীয় চিহ্ন কি হবে প্লাস হবে, আবার এখানে দ্বিতীয় চিহ্ন কি হবে খেয়াল করো মাইনাস হবে, কারণ এটা প্লাস এটা মাইনাস। বুঝতেছো তোমরা? আবার বলি, এ থেকে যখন বিতে যাবা প্রথম চিহ্ন কি দেখো তো এখানে মাইনাস, যদি তুমি দ্বিতীয় চিহ্ন ধরো 10 মিনিট, যদি তুমি এখানে দ্বিতীয় চিহ্ন ধরো তাহলে পুরো সম্পূর্ণ লুপের মধ্যে দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করতে হবে। যদি তুমি প্রথম চিহ্ন ধরো সম্পূর্ণ লুপের মধ্যে তোমাকে প্রথম চিহ্ন নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে প্রথম চিহ্ন যদি তুমি ধরো মাইনাস, তাহলে তোমাকে এখানে যদি মাইনাস ধরো তাহলে এখানে তোমাকে প্লাস ধরতে হবে, তারপর এখানে তোমাকে মাইনাস ধরতে হবে, তারপর এখানে তোমাকে প্লাস ধরতে হবে, তারপর তুমি আবার এই সার্কিটের শেষে ফিরে আসবা, ঠিক আছে। আবার যদি তুমি দ্বিতীয় চিহ্ন ধরো, দ্বিতীয় চিহ্ন কি এখানে প্লাস, তাই না, দ্বিতীয় চিহ্ন এখানে কি প্লাস, তাহলে এখানে দ্বিতীয় চিহ্ন মাইনাস, এখানে দ্বিতীয় চিহ্ন কি হচ্ছে প্লাস হচ্ছে, এখানে দ্বিতীয় চিহ্ন কি হচ্ছে মাইনাস হচ্ছে। বুঝতেছো? তারপর সার্কিটটা এই যে সম্পন্ন হবে। বুঝছো কিনা? ওকে, তাহলে খেয়াল করো এবার, তাহলে আমরা যেহেতু দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করি, বা প্রথম অথবা দ্বিতীয় যে কোনো একটা হতে পারো, যদি আমরা ধরি যে V1, তাহলে সামনে কি বোঝাচ্ছে প্লাস বোঝাচ্ছে, সামনে কি বোঝাচ্ছে তাহলে প্লাস বোঝাচ্ছে, প্লাস মানে কি, প্লাস মানে তাহলে এখানে কি বোঝাচ্ছে
তাহলে আমাকে কি বোঝাচ্ছে? দ্বিতীয় চিহ্ন বোঝাচ্ছে, মাথায় রাখবা। কি চিহ্ন? এটা প্লাস, এটা মাইনাস, তাহলে আমরা বোঝাচ্ছে দ্বিতীয় চিহ্ন। তাহলে এখানেও আমাদের দ্বিতীয় চিহ্ন ধরতে হবে, দ্বিতীয় চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস ধরবো। এবার মাইনাস কি ধরবো? ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ কি? I1 R1, তাই না? তাই কিনা? খেয়াল করো, এই যে R1 এর ভোল্টেজ ড্রপ I1 R1। তারপর এখানে R3 ক্ষেত্রে দ্বিতীয় চিহ্ন কি হবে? প্লাস হবে। দ্বিতীয় চিহ্ন কি এখানে? প্লাস। প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি? প্লাস। তাহলে আমাদের দ্বিতীয় চিহ্ন ধরতে হবে। তাহলে এখানে কি হবে? I2 R3। তাহলে আমরা লিখবো এখানে প্লাস I2 R3। তারপর খেয়াল করো, তারপর এখানে খেয়াল করো, এখানে দ্বিতীয় চিহ্ন কি? মাইনাস। তাহলে মাইনাস কি হবে? V2। তাহলে মাইনাস কি হবে? V2 হবে। এই যে মাইনাস V2 ইকুয়াল 0। তাহলে কোন ঘেরা বা বদ্ধ সার্কিটের এক বা একাধিক ভোল্টেজ ড্রপ, বা তুমি বলতে পারো কোন ঘেরা বা বদ্ধ সার্কিটের সকল ভোল্টেজ ড্রপ এবং সকল ইএমএফ এর যোগফল 0। তাহলে আমরা যে লুপটা নিয়েছিলাম ABCDEF এ, এই লুপের মধ্যে খেয়াল করে দেখো যে সকল ভোল্টেজ ড্রপ এখানে এবং সকল ইএমএফ এর বীজগাণিতিক যোগফল কি? এখানে 0। বীজগাণিতিক যোগফল এখানে কি? 0। আচ্ছা, তো এবার আমরা আরেকটা লুপ ধরি। এবার আমরা যে লুপটা ধরবো সেটা হচ্ছে ABCF A। এবার আমরা A থেকে B তে যাব, B থেকে C তে যাব, C থেকে আবার F এ যাব, F থেকে আবার A তে আসবো। ঠিক আছে, তাহলে আমরা লিখি ABCF A, তাই না? ABCF A, ঠিক আছে। ABCF A লুপে দেখো, এই লুপে আমরা কি পাচ্ছি? এই লুপে এবার খেয়াল করো, তাহলে লুপটা হবে এরকম, ঠিক আছে? মানে এদিক থেকে ঘুরবে আর কি, এভাবে ঘুরবে। তো এখানেও সেম একই ভাবে, যেটা তুমি পজিটিভ চিহ্ন, মানে যেটা তুমি প্রথম চিহ্ন নিয়ে কাজ করবা, পুরো লুপের মধ্যে প্রথম চিহ্ন নিতে হবে। যদি দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করো তাহলে দ্বিতীয় চিহ্ন নিতে হবে। ধরো এবার আমরা প্রথম চিহ্ন নিয়ে কাজ করলাম, প্রথম চিহ্ন কি? এখানে মাইনাস, তাহলে এখানে প্রথম চিহ্ন কি হবে? প্লাস হবে। আবার এখানে প্রথম চিহ্ন কি হবে? প্লাস হবে। এই তো, বুঝতেছো তোমরা? তাহলে এখানে আমরা প্রথম চিহ্ন মাইনাস, এখানে প্রথম চিহ্ন প্লাস, এখানে প্রথম চিহ্ন প্লাস, এই তো সার্কিট সম্পূর্ণ। ওকে, তাহলে আমরা এবারে সেটাই করব। R1 এর ভোল্টেজ ড্রপ I1 R1 আর R2 এর ভোল্টেজ ড্রপ I3 R3। এই যে R2 এর ভোল্টেজ ড্রপ I3 R2। তাহলে আমরা এখানে লিখি, প্রথম চিহ্ন নিলাম, তাহলে এখানে প্রথম চিহ্ন প্লাস হবে I1 R1, প্রথম চিহ্ন কি হবে? এখানে I3 R2, তাই না? তাই কি না? I3 R2, ঠিক আছে, ইকুয়াল 0। এটা প্রথম চিহ্ন ছিল মাইনাস, যার কারণে মাইনাস ধরেছি। এখানে প্রথম চিহ্ন প্লাস ছিল, যার কারণে প্লাস ধরেছি। এখানেও প্রথম চিহ্ন প্লাস ছিল, যার কারণে প্লাস ধরেছি। এই তো, এবার আর একটা লুপ, সর্বশেষ আর একটা লুপ, আর একটা লুপ দেখো, খেয়াল করো। এবার আমরা যদি EFCDE এই লুপটা নিয়ে কাজ করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো। এই লুপটা নিয়ে কাজ করলে আমাদের কি দাঁড়াচ্ছে খেয়াল করো। তাহলে EFCDE এই লুপের মধ্যে একটু খেয়াল করে দেখো কি দাঁড়াচ্ছে। বা আমরা আরেকটা কাজ করতে পারি, উল্টা দিকে হয়ে যাচ্ছে না, আমরা একটু সোজা দিকে নেই, একটু সোজা করে নেই। এবার আমরা লুপটা এই EDCFE তে আসবো, এইভাবে নিব, এভাবে লুপটা এইভাবে নিব, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো, তাহলে ই থেকে ডিতে যাও, তুমি যদি প্রথম চিহ্ন নাও, প্রথম চিহ্ন মাইনাস নাও, তাহলে কোনো সমস্যা নেই, মাইনাস নিবা। তাহলে এখানে প্রথম চিহ্ন তোমাকে প্লাস নিতে হবে, এখানে প্রথম চিহ্ন প্লাস, তাহলে এখানে প্রথম চিহ্ন কি? প্লাস। ঠিক আছে, এই তো সিম্পল ব্যাপার। তাহলে আমরা কি হয় এখানে, আমাদের লুপটা কি হচ্ছে? EDCFE, EDCFE, EDCFE। তাহলে লুপে প্রথম চিহ্ন যদি নেই, সেখানে আমাদের প্রথম চিহ্ন হয় মাইনাস V2, তারপর I2
R3 তারপর প্লাস I3 R2 ইকুয়াল টু 0, তাই কিনা একটু মিলাই নাও। এখানে ভোল্টেজ ড্রপ R3 এর ভোল্টেজ ড্রপ কি? R3 এর ভোল্টেজ ড্রপ হচ্ছে I2 R3, তাহলে এখানে কি I2 R3 আমরা লিখছি? I2 R3 লিখছি। প্রথম চিহ্ন কি ছিল? প্রথম চিহ্ন ছিল এখানে আমাদের প্লাস আমরা দিয়েছিলাম। আবার দ্বিতীয় চিহ্ন, আবার এখানে R2 এর ভোল্টেজ ড্রপ কি? I3 R2, তাহলে এখানে কি I3 R2 লিখছি? এই যে I3 R2 লিখছি। প্লাস কেন দিলাম? কারণ হচ্ছে প্রথম চিহ্ন এখানে খেয়াল করো, প্রথম চিহ্ন এখানে প্লাস ছিল বিধায় আমরা প্লাস দিয়েছিলাম। তারপর ইকুয়াল বীজগাণিতিক যোগফল কি? 0। তাহলে এইটাই ব্যাখ্যা, এখানে এতটুকুই, আর কিচ্ছু নাই, শেষ, ব্যাখ্যা শেষ। তাহলে এই ছিল আমাদের কেভিএল এর ব্যাখ্যা, অর্থাৎ কারশফ ভোল্টেজ ল। ঠিক আছে, কারশফের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। তোমরা খুব ভালোভাবে কারশফের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র ব্যাখ্যাটা ভালোভাবে পড়বা। হ্যাঁ, এই সূত্র দুইটার প্রতিপাদনটা ভালোভাবে দেখবা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা বিষয় আবারও বলে রাখি, এই যে ইকুয়েশন দুইটা, আমি তিনটা ইকুয়েশন লিখছি, এই তিনটা ইকুয়েশন কিন্তু তিনটা ইকুয়েশনেই কিন্তু আমাদের কারশফের যে সূত্রটা, এই সূত্রটার সাথে তোমরা মিলাবা। এই যে কোন ঘেরা বা বদ্ধ সার্কিটের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমরা লুপ ধরেছিলাম, এই লুপের মধ্যে এগুলো ভোল্টেজ ছিল, এগুলো ভোল্টেজ ড্রপ ছিল, বীজগাণিতিক যোগফল 0। আবার এই লুপের মধ্যে এগুলো ছিল ভোল্টেজ, এগুলো ভোল্টেজ ড্রপ, বীজগাণিতিক যোগফল কি? 0। আবার এই লুপের মধ্যে এটা ছিল ভোল্টেজ, এইগুলো ছিল ভোল্টেজ ড্রপ, বীজগাণিতিক যোগফল কি? 0। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।